আজকের ভিডিওতে আলোচনা করব এই মুহূর্তে আইএসএল এর কোন কোন টিম কি অবস্থায় রয়েছে, কোন কোন টিম এগিয়ে রয়েছে, কোন কোন টিম তুলনামূলকভাবে দুর্বল মনে হচ্ছে দেখে। তবে সব টিম নিয়ে আমি আলোচনা করব না, কারণ আমার মেন কনসার্ন হচ্ছে মোহনবাগান। মোহনবাগানের বিরুদ্ধে যাদের খেলাগুলো বাকি আছে তাদেরকে নিয়েই মেনলি কথা বলবো। যাদের সঙ্গে খেলা হয়ে গেছে তাদের সঙ্গে আর আমাদের কোনো রিটার্ন লিগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই, তাই তাদের নিয়ে বেকার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। তবে প্রথমে বলি, এই আইএসএলের যতগুলো ম্যাচ হচ্ছে সেটা দেখে এবং তার রেজাল্টগুলো দেখে, খেলাগুলো দেখে এটাই আমার মনে হচ্ছে, যেটা আমি আইএসএল শুরু হবার আগে বলেছিলাম, যে আমরা আইএসএলে যেটা জেনারেলি দেখে থাকি যে কোনো টিম শুরু করে হয়তো অত ভালোভাবে শুরু করতে পারলো না, ফাম্বেল করলো, ড্র করলো বা হেরে গেল কোনো উইক টিমের কাছে, পরে তারা নিজেদের ফর্মে চলে আসে। একটা পরপর ম্যাচ ড্র করা বা হেরে যাওয়ার ফলে পয়েন্ট লসের ফলে সেই টিমটার মধ্যে একটা চাহিদা তৈরি হয়, ফিরে আসার তাগিদ তৈরি হয় এবং তারা নিজেদের ফর্মে খেলতে থাকে। তো এবার আইএসএলেও কিছুটা সেরকমই হচ্ছে। বেশ কিছু টিম যাদের ফার্স্ট রাউন্ডে মনে হয়েছিল না এবারের টিমটা এদের দুর্বল, এরা হেরে যাচ্ছে, পরের রাউন্ডে দেখা গেছে তারা হয়তো বেশ কিছু ভালো টিমকে হারিয়ে দিয়েছে যারা ফার্স্ট রাউন্ডে জিতছিল। আবার থার্ড রাউন্ডে গিয়ে দেখা গেছে যে সেটা আবার কিছুটা চেঞ্জ হয়েছে, মানে যে টিম হয়তো প্রথম তিনটে রাউন্ডে সেরকম ভালো কিছু করতে পারছিল না, সে থার্ড রাউন্ডে গিয়ে ভালো খেলছে। ফলে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত সব টিম তাদের প্রপার ফর্মে আসেনি। এবং আরও একটা জিনিস লক্ষ্য করা গেছে, যেহেতু এবছরের আইএসএলটা এইভাবে হচ্ছে, কোনো রকমে শেষ করা হচ্ছে, টিমগুলো সেইভাবে নিজেদের প্লেয়ার আনার ক্ষেত্রে ইনভেস্ট করেনি, ফলে টিমগুলোর নিজেদের মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি নেই। মোহনবাগান এবং জামশেদপুর অন্যদের থেকে একটু হলেও এগিয়ে রয়েছে। আমার দেখে মনে হয় যে জামশেদপুরের টিমটা আগের বারের মতোই খালিদ জামিলের আন্ডারে যেরকম পারফর্ম করতো সেই লেভেলেই পারফর্ম করছে। মোহনবাগান টিম গত বছরের টিমই ধরে রেখেছে। মোহনবাগান টিম যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে প্রত্যেকটা আইএসএলে, সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে চলেছে। ফলে দুটো টিমকে একটু আলাদা মনে হচ্ছে, তাও এত তাড়াতাড়ি বলাটা ঠিক হবে না। এখনও পর্যন্ত যে খেলাগুলো হয়েছে তাতে মনে হয়েছে ইস্ট বেঙ্গল টিমকে প্রথম দিকে কিন্তু মারাত্মক পাওয়ারফুল মনে হচ্ছিল, তারপরে একটা ড্র এবং একটা হারের পর তাদেরকে সেই রকম লেভেলেরও ভয়ঙ্কর লাগছে না। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, ইস্টবেঙ্গল হয়তো বেটার টিম করেছে, ইস্টবেঙ্গলের খেলা দেখে সেটাই মনে হচ্ছে আগের বারের থেকে তারা ভালোই হয়তো পারফর্ম করবে, কিন্তু তারা আগের বার কোথায় শেষ করেছিল বা গত কয়েক বছরে কোথায় শেষ করেছিল সেটা ভাবতে হবে। তার থেকে বেটার জায়গায় তারা যেতে পারে, কিন্তু সেই বেটার জায়গাটা চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার মতো হবে কিনা বা প্রথম 1-2-3 থাকার মতো হবে কিনা সেটা তো সময় বলবে। তবে বাকি খেলাগুলোর পর আমি মোহনবাগান জামশেদপুরের পরে ইস্টবেঙ্গলকে রাখবো, কারণ ইস্টবেঙ্গল একটা ফাইট দেওয়ার বা কিছু করে দেখানোর চেষ্টা করছে, সেটা তাদের মধ্যে আছে। এখন কতটা কি করতে পারবে, অপোনেন্ট কতটা পাওয়ারফুল, এসব অনেক কিছুর ওপর এটা ডিপেন্ড করে। মুম্বাই সিটি এফসিকে প্রথম রাউন্ডে বেশ ভালোই লাগছিল, কিন্তু এখন দাঁড়িয়ে তাকে একটা সাধারণ মানের টিমই মনে হচ্ছে। বেঙ্গালুরু কখনো ভালো খেলছে, কখনো সেইরকমভাবে পারফর্ম করতে পারছে না, তো আনপ্রেডিক্টেবল বলা চলে বেঙ্গালুরু। তবে আমার এখনও বেঙ্গালুরুকে দেখে সেরম ভয়ঙ্কর মনে হয়নি। পাঞ্জাব এফসি যখন তখন অঘটন ঘটাতে পারে, যে কোনো বড় টিমকে তারা যে কোনো দিন হারিয়ে দিতে পারে, আবার তারা কোনো দিন হেরেও যেতে পারে। তো ওদের পক্ষেও বলাটা মুশকিল যে কোন ম্যাচ ওরা জিতবে আর কোন ম্যাচ ওরা হারবে। তবে ওদের থেকে সব টিমকেই সাবধানে থাকতে হবে। ইন্টারকাশির ব্যাপারটা হচ্ছে, ইন্টারকাশির কোচ যেহেতু হাবাস, তো ইন্টারকাশি যে কোনো বড় টিমকে যে কোনো দিন আটকে দিতে পারে। হারাতে পারবে কি পারবে না সেটা পরের বিষয়, কিন্তু ম্যাচটাকে ড্র করে তাদের পয়েন্ট কেড়ে নেওয়ার ক্ষমতা কিন্তু ইন্টারকাশির আছে। নর্থ ইস্টকে দেখে আমার মনে হয়েছে নর্থ ইস্ট খানিকটা ওই আপনি সাপের মতো বলতে পারেন, ছোটোখাটো প্রাণী মোটামুটি হাতে যদি আপনি গ্রিপে রাখতে পারেন তাহলে আপনি দু হাতে ছেড়ে ফেলেও দিতে পারেন, এই রকম টাইপেরই। কিন্তু কোনো কারণে যদি আপনার মিস্টেক হয়, একটা দুম করে ছবল মারবে, তাতেই ছবি করে দেবে, কারণ ওদের একটা বিষাক্ত স্পিড আছে। দিল্লি এফসিকে নিয়ে অতটা ভাবনার কিছু আছে বলে আমার কিন্তু মনে হয়নি। তবে গোয়া যে ভালো রকম টক্কর দেবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। গোয়ার এখনকার খেলা বা রেজাল্ট দেখে আমি প্রেডিক্ট করতে চাই না। গোয়া টিমটার মধ্যে একটা ডেপথ আছে, ডিফেন্সটা যথেষ্ট ভালো, ফলে গোয়া মোহনবাগানকেও কিছুটা হলেও চাপ দেবে। তবে মোহনবাগানকে সব থেকে বেশি চাপে যে ফেলবে সেটা হচ্ছে মোহনবাগান নিজেই। কারণ আপনি নিজে ভাবুন, আপনি একটা টিমের সাপোর্টার, ধরে নিন আপনি মোহনবাগানেরই সাপোর্টার, সেই হিসেবেই ধরুন, দেখছেন আইএসএলের একটা টিম প্রথম 4টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচে 2টো করে গোলে জিতেছে, তারপরে 2টো ম্যাচ তারা 5টা করে গোল দিয়েছে। সেই টিমের বিরুদ্ধে যখন আপনি খেলতে নামবেন তখন আপনি আগে থেকেই সাবধান হয়ে নামবেন।
আপনি কখনোই নর্মাল খেলা খেলতে যাবেন না, বুঝেই যাবেন যে সামনের টিমটা একটু ভয়ঙ্কর টিম আছে, এর সঙ্গে নর্মাল খেলতে গেলে ছিঁড়ে ফেলে দেবে। তো আমাকে প্ল্যান করতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে, কীভাবে ওদের আটকানো যায়, কীভাবে ডিফেন্স শক্ত রেখে ওদের অ্যাটাকগুলোকে আটকে কাউন্টার অ্যাটাক করা যায়। এইসব ভাবনা চিন্তা প্ল্যানিং আপনি অনেক বেশি করে করবেন। এবার মোহনবাগানের এই ভয়ঙ্কর পারফরমেন্স কিন্তু মোহনবাগানের ক্ষেত্রেই বলতে পারেন বিপদ তৈরি করে রেখেছে, বাকি সমস্ত টিম অ্যালার্ট হয়ে আছে। তবে যে টিমগুলো খুব দুর্বল, সব কিছু ইউটিলাইজ করে পুরো রিসোর্স লাগিয়েও মোহনবাগানকে আটকাতে পারবে না, তাদেরকে নিয়ে চিন্তার বিষয় নয়, এবং তারা যদি সেটা বুঝতেও পারে তারা ডিফেন্সিভ খেলবে না। কিন্তু যে সমস্ত টিমের ডিফেন্স ভালো এবং তারা জানে যে মোহনবাগানকে আটকাতে গেলে আমায় আরও বেটার ডিফেন্স করতে হবে এবং ডিফেন্সে প্রচণ্ড জোর দেবে, তারা কিন্তু মোহনবাগানকে গোল পাওয়া থেকে বারবার আটকে দেওয়ার চেষ্টা করবে এবং মোহনবাগান একটা বাধাপ্রাপ্ত হবে। তো মোহনবাগানকে এর পরের ম্যাচগুলো কিন্তু এটা মাথায় নিয়েই খেলতে হবে। একটা বড় রেজিস্ট্যান্স আসতে চলেছে অপোনেন্টের তরফ থেকে, বিশেষ করে তাদের ডিফেন্সে। তো সেই ডিফেন্স আমাদেরকে ভাঙতে হবে, সেই ডিফেন্স ভেঙে তছনছ করে আমাদের জিততে হবে। যতই রেজিস্ট্যান্স থাক সেই রেজিস্ট্যান্স আমাদেরকে ভেঙে এগোতে হবে। আর লাস্ট 4টে ম্যাচের মতো মোহনবাগান যদি আগামী 4টে ম্যাচে পারফর্ম করতে পারে, অ্যাটলিস্ট 3টে পয়েন্ট যদি আনতে পারে, তাহলে মোহনবাগানকে আর পেছন দিকে ফিরে তাকানোর কোনো প্রয়োজন হবে না, আর তাকানোর কোনো জায়গাও থাকবে না। মোহনবাগানের পরবর্তী 4টে ম্যাচের মধ্যে বেঙ্গালুরুকে নিয়ে আমি আলোচনা করছি না, কারণ কালকে থেকে আমার বেঙ্গালুরুকে নিয়েই আলোচনা করতে হবে। এর পরের ম্যাচটা রয়েছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসির ক্ষেত্রে মোহনবাগানের একটা বড় প্রবলেম আছে। আপনারা জানেন মুম্বাই সিটি এফসি যদি সবথেকে দুর্বল টিম নিয়েও খেলতে নামে, কেন জানি না মোহনবাগানের সমস্যা হয় না, মুম্বাই মোহনবাগানকে দেখলে এক্সট্রা এনার্জি পেয়ে যায় জানি না। তবে মুম্বাই মোহনবাগান ম্যাচ কোনো দিনই খুব একটা গত কয়েক বছরে এক পেশে হয়নি, আগে হয়েছে, সেক্ষেত্রে মুম্বাই এক পেশেভাবে এগিয়েছিল। কিন্তু গত কয়েক বছরে যে মুম্বাই এক পেশেভাবে এগিয়েছিল বা মোহনবাগান মুম্বাই ম্যাচ একদম হাসতে খেলতে বেরিয়ে চলে গেছে, এরকমও সিচুয়েশান ছিল না। তো মুম্বাই ম্যাচ চিরকালই মোহনবাগানের জন্য টাফ ম্যাচ। এরপরে নর্থ ইস্ট, ওই স্পিড দিয়ে বিষাক্ত ছোবল না মারতে পারলে ওইগুলোকে সামলে নিলে নর্থ ইস্ট খুব একটা প্রবলেম তৈরি করবে না মোহনবাগানের বিরুদ্ধে, কিন্তু পাঞ্জাব এফসিকে বুঝে খেলতে হবে মোহনবাগানকে। তো এই 4টে ম্যাচ ভীষণ ভাইটাল। এই 4টে ম্যাচ থেকে পুরোপুরি 3 পয়েন্ট পেলে আমরা একটা ভালো স্টেবল জায়গায় পৌঁছে যাব। তবে আবার বলছি, আইএসএল এর এবছরের টিমগুলো আনপ্রেডিক্টেবল। কে এখনও ফর্মে আসতে বাকি আছে, কে আবার লাস্ট মোমেন্টে কি খেল দেখাবে, সেইটা এই মুহূর্তে প্রেডিক্ট করা যাচ্ছে না, কারণ প্রতি সপ্তাহে রেজাল্টে কিছু চেঞ্জ দেখা যাচ্ছে। যে ভালো খেলছিল সে কখনো হেরে যাচ্ছে, কোনো টিমই মোহনবাগান আর জামশেদপুর ছাড়া কনসিস্টেন্ট পারফরমেন্স দিতে পারছে না। তবে এর মধ্যেও বলবো গোয়া স্লো বাট স্টেডি একটা মুভ করছে। আগামীকাল থেকে আবার বেঙ্গালুরুকে নিয়ে পড়বো, বেঙ্গালুরুর টিমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।